গিন্নি, কোথায় তুমি? হ্যাঁ গো, বলো, কাজে যাচ্ছ তুমি? হ্যাঁ গো, যাই, কাজে যাই। দেরি হলে মালিক আবার রাগ হবে। ঠিক আছে গো, যাও তাহলে। কিরে রাম, দেরি করলি যে? এত কাজ কে করবে শুনি? আমি করব নাকি? না না মালিক, আমি তো ঠিক সময়ে এসেছি মালিক। কোথায় ঠিক সময়ে এসেছিস? আবার আমার মুখে মুখে কথা বলছিস? যা, নিজের কাজ কর গিয়ে। হ্যাঁ মালিক, যাচ্ছি। রাম মালিকের বাগানে পানি দিচ্ছিল। তখন মালিকের বউ আসে রামের সাথে কথা বলতে। রাম, তোর মালিকের কথায় কিছু মনে করিস না। উনি একটু এমনই, জানিস তো। না না মালকিন, আমি কিছু মনে করিনি। আমি চাকর মানুষ, আমি আবার কি মনে করব? চাকর বলে কি মানুষ না? কিছু মনে করিস না। ঠিক আছে, কাজ কর তুই। তাহলে তোর মালিককে গিয়ে খেতে দেই। আমের মালকিন চলে যায়, আর রামও কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তুমি এসেছো? যাও, হাত মুখ ধুয়ে আসো। আমি খেতে দিচ্ছি। তোমার মেয়ে তোমার জন্য না খেয়ে বসে আছে, একসাথে খাবে বলে। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসছি। মা দেখো, বৃষ্টি পড়ছে। বৃষ্টি আমার খুব ভালো লাগে। এখন তো বৃষ্টির সময়, এখন দু একদিন পর পরই বৃষ্টি আসবে। বাবা, অনেক দিন হলো ভালো মন্দ কিছুই খাই না। বর্ষার দিনে যদি ইলিশ ভাজা খেতে পারতাম, খুব খেতে ইচ্ছে করছে বাবা। বর্ষার দিনে ইলিশ ভাজা খিচুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। ইলিশ মাছের তো অনেক দাম মা। আমরা গরিব মানুষ, এত দাম দিয়ে ইলিশ মাছ কেনার ক্ষমতা আমাদের নেই। একটু দেখো না বাবা, যদি পারো, খুব খেতে ইচ্ছে করছে ইলিশ ভাজা। আচ্ছা রে মা, চেষ্টা করব। ঠিক আছে বাবা, আমার খাওয়া হয়েছে, আমি শুতে গেলাম। রামের মেয়ে ঘুমোতে যায়, আর এদিকে রাম একটু চিন্তায় পড়ে যায়। গিন্নি, কি করা যায় বলো তো? মেয়ে যে ইলিশ ভাজা খেতে চাইলো, এত আশা করে বললো, খাওয়াতে না পারলে আমাদের শান্তি লাগবে না। মেয়েটাকে তো ভালো মন্দ খাওয়াতেও পারি না। হ্যাঁ গো, শোনো, মালিকের কাছে একটু বেশি টাকা চাও। কাল গিয়ে বলবো, দেখি কি বলে। খাওয়া দাওয়া শেষ করে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা রাম কাজে যায়। রামের মালিক বসেছিল। রাম তার মালিকের কাছে যায় কথা বলতে। মালিক, একটু কথা ছিল। তোর আবার কি কথা আছে? কি বলবি তাড়াতাড়ি বল। মালিক, এ মাসে যদি একটু বেশি টাকা দিতেন, খুব উপকার হতো। আমার মেয়েটা ইলিশ মাছ খেতে চেয়েছে। যা টাকা বেতন পাই, এতে তো ইলিশ মাছ কিনতে পারবো না। ইলিশ মাছের যে অনেক দাম। তোর মেয়ে ইলিশ মাছ খেতে চেয়েছে তো আমি কি করব শুনি? টাকা বেশি দেবো কেন? কাজ তো করতে চাস না, ফাঁকিবাজি দেওয়ার চিন্তা শুধু। মালিক, আমি বাড়ির সব কাজ করব এখন থেকে। আর কোনো কাজের লোক লাগবে না। দরকার নেই, এমনিতেই তো নিজের কাজ করতে চাস না। এরপর বাড়ির সব কাজ করতে দিলে না খেয়ে থাকতে হবে আমাকে। না মালিক, আমি সব কাজ ঠিকভাবে করব, আপনি চিন্তা করবেন না।
বললাম তো দরকার নেই। যা, নিজের কাজ কর গিয়ে। সকাল সকাল মাথাটা খারাপ করিস না তো। রাম মন খারাপ করে চলে যায় আর নিজের কাজ করতে থাকে। আজ মালকিনের বাড়িতে ইলিশ মাছ রান্না হয়েছে। রাম, কিরে রাম, কোথায় গেলি? জি মালকিন, বলুন। শুনলাম তোর মেয়ে নাকি ইলিশ ভাজা খেতে চেয়েছে। তোর মালিককে বলছিলি, তখন আমি শুনেছি। হ্যাঁ মালকিন, মেয়েটা কাল বলছিল বর্ষার দিনে ইলিশ ভাজা খেতে খুব ইচ্ছে করছে নাকি। মেয়েটাকে তো ভালো মন্দ খাওয়াতে পারি না, কাজ করে যা টাকা পাই কোনো রকমে সংসারটা চলে যায়। আচ্ছা ঠিক আছে, আর মন খারাপ করিস না। আমি তোর মেয়ের জন্য 2 পিস ইলিশ মাছ ভাজা করে রেখেছি। তোর মালিক যেন জানতে না পারে, চুপ করে নিয়ে যা, বউ মেয়ে সহ খাস। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব মালকিন, বাঁচালেন আমায়। কিন্তু এভাবে নেওয়াটা কি ঠিক হবে? মালিক জানতে পারলে তো খুব রাগ করবে। কেউ জানতে পারবে না, তোর মালিকও জানতে পারবে না। এরপর রাম ইলিশ ভাজা নিয়ে বাড়ি যায়। রামের মালিক রামের সাথে খারাপ ব্যবহার করলেও রামের মালকিন রামকে অনেক ভালোবাসতো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? দেখো কি এনেছি। কি হলো, এভাবে ডাকছো কেন? দেখো, ইলিশ ভাজা এনেছি। এই ইলিশ মাছ ভাজা তুমি কোথায় পেলে গো? আজ মালিকের বাড়িতে ইলিশ মাছ রান্না হয়েছিল, মালকিন আমাকে চুপ করে দিয়েছে আমাদের জন্য। মালকিন অনেক বড় মনের মানুষ, মালকিনের ভালো হোক। মেয়েকে ডাকো, চলো সবাই একসাথে মিলে খাই। এরপর তারা খেতে বসে। রামের মেয়ে ইলিশ ভাজা দেখে অনেক খুশি হয়। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? আরে কি হয়েছে, ডাকছো কেন? হ্যাঁ, আমার কি কোনো কাজ নেই নাকি যে তোমার সারাদিন শুধু কথাই শুনবো? আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমায় একটু জল এনে দাও। একটু তাড়াতাড়ি সুস্থ হলেও তো পারো, এভাবে আর কতদিন চলবে? তুমি কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। এরপর গণেশের বউ জল নিয়ে আসে। আর গণেশ জল খেয়ে নেয়। আমি বাজারে গেলাম, আর সেখানে গিয়ে মাছ কিনে গ্রামে বিক্রি করতে হবে। এরপর রাধা একটি ঝুড়ি নিয়ে বাজারে যায় আর মাছ কিনে গ্রামে গ্রামে বিক্রি করতে থাকে। মাছ নিবেন গো মাছ? ও দিদিরা, দাদারা, মাছ নিয়ে যান। ও দিদি, মাছ নিয়ে এদিকে আসেন। হ্যাঁ দিদি, বলুন, কয়টা মাছ নিবেন? এগুলো অনেক ভালো আর টাটকা মাছ। তাহলে আমায় বরং 4টা মাছ দিয়ে দাও। এরপর রাধা সেই মহিলাটিকে 4টি মাছ দিয়ে দেয় আর সেখান থেকে টাকা নিয়ে চলে যায়। এভাবে রাধা সারাদিন মাছ বিক্রি করে আর সন্ধ্যার দিকে বাড়িতে যায় আর রান্না করে। হ্যাঁ গো, এই নাও, খাবার খেয়ে নাও। তোমার মাছ বিক্রি কেমন হচ্ছে? সবাই কিনছে তো?
এই হচ্ছে কোনো রকম। এভাবে আর কতদিন চলবে? আমি কাল তোমার জন্য ঔষধ নিয়ে আসব। ভগবান যেন তোমায় তাড়াতাড়ি সুস্থ করে তোলে। এবারে খাবারগুলো খেয়ে নাও। এরপর গণেশ খাবার খেয়ে নেয় আর রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রাধা বাড়ির সব কাজ করে নেয় আর মাছের ঝুড়ি নিয়ে মাছ বিক্রি করতে থাকে। দিদি, দেখি তো তোমার মাছগুলো কেমন, ভালো আছে কিনা। হ্যাঁ হ্যাঁ দাদা, মাছগুলো একদম ভালো আছে, আপনি নিতে পারেন। দাম কত দিদি? একটা নিলে 20 টাকা আর দুটো নিলে 30 টাকা দাদা। তাহলে তো ভালোই, তাহলে আমায় দুটো মাছ দাও, আর এই নাও টাকা। এরপর রাধা সেই লোকটিকে মাছ দিয়ে দিল আর সেখান থেকে চলে গেল। বিকেলে গণেশের জন্য ঔষধ নিয়ে বাড়িতে ফিরে এলো। এভাবে কেটে গেল বেশ কয়েকদিন, কিন্তু গণেশ সুস্থ হচ্ছিল না। এই নিয়ে রাধা অনেক চিন্তায় পড়ে গেল। এবার কি করব আমি? সংসার কিভাবে চলবে? মহাজনের কাছে অনেক বাকি রেখেছি, তাই মহাজন যে আমায় কোনো মাছ দিতে চাচ্ছে না। আরেকবার গিয়ে দেখি কি হয়। এ কথা বলে রাধা তার মহাজনের কাছে চলে যায়। মহাজন, আমায় আজ কিছু মাছ দিন, আপনার সব টাকা আমি পরিশোধ করে দেব। না না, তুই আর কোনো মাছ পাবি না। আগে বাকি টাকাগুলো পরিশোধ কর, তারপর মাছ পাবি। এখন চলে যা, চলে যা এখান থেকে। আপনি এমন করবেন না মহাজন, আমার স্বামী অনেক অসুস্থ, তাকে যে সুস্থ করতে হবে। না, তোর কোনো কথাই শুনতে চাই না, যা তো এখান থেকে। রাধা নিরাশ হয়ে সেখান থেকে চলে যায় আর হাঁটতে হাঁটতে একটি জঙ্গলে পৌঁছে যায়। আর রাধা তার ঝুড়িটা ফেলে আসে। আরে, আমি তো আমার ঝুড়িটা ফেলে এসেছি। একটাই ঝুড়ি ছিল আমার, এখন আমি কি করব? হায় ভগবান, রক্ষা করো আমায়। এই বলে রাধা কান্না করতে থাকে। তখনই রাধার সামনে একটি ঝুড়ি চলে আসে। তুমি কেঁদো না, আমি তোমায় সাহায্য করব। আরে, কে কে কথা বলে? আর এই ঝুড়িটা এখানে কে রাখলো? আমার ঝুড়ি তো আমি ফেলে রেখে এসেছি। আমি ঝুরি কথা বলছি গো, তুমি আর এভাবে কান্না করো না, আমি তোমায় সাহায্য করব। সাহায্য? তুমি আমাকে কি সাহায্য করবে? তুমি আমার এই ঝুড়িতে যা চাইবে তাই পাবে। তুমি যদি মাছ চাও তাহলে মাছ পাবে, কিন্তু টাকা, সোনা, দানা এগুলো চাইতে পারবে না। আর আমি এভাবেই তোমাকে সাহায্য করতে পারি। আমার তো এতটুকুই যথেষ্ট। তোমায় অনেক ধন্যবাদ ঝুড়ি, আমায় সাহায্য করার জন্য। আমি এবার এখানে মাছ চাই, তারপর সেগুলো বিক্রি করব। ঠিক আছে। ঝুড়ি, আমায় এই ঝুড়িতে মাছ দাও। এরপর রাধা সেই মাছগুলো নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে লাগলো। আর এভাবেই সবগুলো মাছ বিক্রি হয়ে গেল। হ্যাঁ গো, এই দেখো, আজ আমি কত টাকা পেয়েছি। এত টাকা পেলে কোথা থেকে? কে দিয়েছে তোমায় এতগুলি টাকা? মাছ বিক্রি করেছি গো, আর এই মাছওয়ালা ঝুড়ি আমায় সাহায্য করেছে। মাছওয়ালা ঝুড়ি মানে? এরপর রাধা সেসব বিষয়ে সব কথা খুলে বলে। গণেশ এসব কথা শুনে অবাক হয়ে যায়। এ কি করে সম্ভব? সবই সম্ভব গো, ভগবান যে আমাদের সাহায্য করেছেন, সবই ভগবানের আশীর্বাদ। কাল তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। তাই যেন হয় গো, এভাবে সারাদিন শুয়ে থাকতে আমারও আর ভালো লাগে না।
পরদিন সকালে আর গণেশের চিকিৎসা করায়, আর আস্তে আস্তে গণেশ একদম সুস্থ হতে থাকে। গণেশ সুস্থ হয়ে যায়। হ্যাঁ গো, এই দেখো আমি একদম সুস্থ হয়ে গেছি। হ্যাঁ গো, তাই তো দেখছি। ভগবানের ইচ্ছায় তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে। এবার থেকে আমি এই মাছওয়ালা ঝুড়ি নিয়ে বাহিরে মাছ বিক্রি করব, আর তুমি ঘরের কাজ করবে। ঠিক আছে, তাই হবে। এখন থেকে আমি বাড়ির কাজগুলোই করব। কয়েকদিন পর গণেশ সেই মাছওয়ালা ঝুড়ি নিয়ে বাহিরে গেল আর মাছ বিক্রি করতে লাগলো। আর গণেশ তার মাছের ব্যবসা ভালোভাবে করতে লাগলো। অবশেষে গণেশ একজন ভালো মাছের ব্যবসায়ী হয়ে উঠল। গিন্নি দেখো, আজ আমরা কত ধনী হয়ে গেছি। সবই হয়েছে মাছওয়ালা ঝুড়ির জন্য। এই ঝুড়ি যে আমাদের জীবন বদলে দিল। হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলেছ। এখন আর আমাদের কোনো অভাব নেই। তারপর থেকে গণেশ ও রাধা সুখে শান্তিতে সংসার করতে লাগলো। এই সকালবেলা কোথায় চললে শুনি? সামনে আসছে চৈত্র মাস, কোথাও কোনো পানি পাওয়া যাবে না। জমিতে সেচের ব্যবস্থা আগে থেকেই করে রাখতে হবে। সেজন্য যাচ্ছি গ্রামের বাকি কৃষকদের সাথে কথা বলতে। ঠিক আছে, যাও তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করে রাখো, আমি বাড়ি ফিরে খাবো। কুমার বাকি কৃষকদের কাছে যায়। গ্রামের সব কৃষকদের চেয়ে কুমারের জমি বেশি ছিল। কুমার ছিল অনেক ভালো মনের মানুষ। গ্রামের সবার সাথে সবার খুব মিল ছিল। একজন বিপদে পড়লে অন্যজন এগিয়ে আসতো। এই যে গোবিন্দ, তুমি এখানে? বাকি সবাই কোথায়? সবাই তো জমিতে গেছে কাজ করতে। কেন, কি হয়েছে কুমার দাদা? বলি, সামনে তো চৈত্র মাস, জমিতে চাষ করতে হলে আগে থেকে সেচের ব্যবস্থা করতে হবে তো নাকি? ঠিকই বলেছ তো, সেচের ব্যবস্থা তো করতে হবে। শুধু বললে হবে না, সে ব্যবস্থা তো আমাদের করতে হবে, তাই না? চলো সবার সাথে কথা বলি। কুমার আর গোবিন্দ বাকি কৃষকদের কাছে যায় কথা বলার জন্য। সবাই কুমারের কথা শুনে একমত হয়। তাহলে এখন কি করতে হবে কুমার দাদা? আমাদের সবাইকে ক্ষেতের পাশে কোদাল নিয়ে গিয়ে বড় করে গর্ত করতে হবে, যেন বৃষ্টি হলে সেখানে পানি জমে, আর সেটা আমরা যেন জমিতে দিতে পারি। ঠিক আছে, কাল তাহলে আমরা সবাই সবার জমির পাশে গর্ত করে রাখবো। ঠিক আছে, আমি আজ বাড়ি গেলাম তাহলে। তোমরা কাজ শেষ করে বাড়ি যাও। গিন্নি, ও গিন্নি, খেতে দাও, খুব খিদে পেয়েছে গো। তুমি এসেছো? যাও হাত মুখ ধুয়ে এসো, আমি খেতে দিচ্ছি। কুমারের বউ কুমারকে খেতে দেয়। হ্যাঁ গো, সবার সাথে কথা হলো? হ্যাঁ হয়েছে, কাল সকালবেলা তাড়াতাড়ি ডেকে দিও। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি তাহলে। গিন্নি, ও গিন্নি, আমার কোদালটা তাড়াতাড়ি দাও, সবাই আমার জন্য অপেক্ষা করছে। এই যে নাও তোমার কোদাল। এরপর কুমার আর গ্রামের বাকি কৃষকরা সবাই সবার জমিতে যায়। গর্ত করার কাজ শুরু করে দেয়। দেখতে দেখতে তাদের কাজ শেষ হয়। সবাই সবার বাড়িতে চলে আসে আর বৃষ্টির জন্য অপেক্ষা করে। কিন্তু বৃষ্টির কোনো দেখা নাই। গোবিন্দ সহ বাকি কৃষকরা কুমারের বাড়িতে যায়। কুমার দাদা, ও কুমার দাদা, বাড়িতে আছো নাকি? কে ডাকছে আমায়?
দেখি তো। ও, তোমরা এসেছো? হ্যাঁ গো কুমার দাদা, অনেকদিন তো হলো বৃষ্টির দেখা নেই। জমি মাঠ সব তো মরুভূমি হয়ে গেছে, কোথাও কোনো পানির ব্যবস্থা নেই। সেটাই তো দেখছি, কি যে করব, কোনো উপায়ও খুঁজে পাচ্ছি না। এখন সব ভগবানের উপর। আরো কিছুদিন দেখি কি হয়। হ্যাঁ, ঠিক বলেছ। আর কদিন দেখি, ভগবান নিশ্চয়ই আমাদের কষ্ট বুঝবেন। হঠাৎ একদিন কুমারের বাড়িতে এক সাধু বাবা আসে। বাড়িতে কেউ আছিস? কে ডাকছে? ও, সাধু বাবা আপনি? আপনাকে তো আগে কখনো এ গ্রামে দেখিনি। এদিক দিয়ে যাচ্ছিলাম, অনেকটা পথ হেঁটে এসেছি, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দিবি? ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। কুমারের বউ ঘরে যায়। কুমার ঘরে শুয়েছিল। কুমারের বউ কুমারকে গিয়ে ডাকে। কি গো শুনছো? ওঠো তাড়াতাড়ি। কি হয়েছে গিন্নি, ডাকছো কেন? একজন সাধু বাবা এসেছে, এদিক দিয়েই নাকি যাচ্ছিল। ওনার নাকি খুব খিদে পেয়েছে। ঘরে তো কোনো খাবার নেই, শুধু আটা আছে, আমাদের 2 দিন চলবে। বলে তো এলাম খেতে দিচ্ছি, কি করবে এবার বলো তো? যা আছে তাই দাও। আটা আছে না, ওটা দিয়েই কিছু বানিয়ে দাও। আমাদের খাওয়ার চিন্তা করো না, আমি ঠিক একটা ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে গো। কুমারের বউ আটা দিয়ে কিছু বানিয়ে সাধু বাবাকে খেতে দেয়। সাধু বাবা খেতে খেতে লক্ষ্য করে, কি রে মা, তোদের গ্রামটা এমন হয়েছে কেন? মরুভূমির মতো হয়ে গেছে, জমি মাঠ ফেটে চৌচির হয়ে গেছে, কোথাও কোনো পানি নেই। হ্যাঁ সাধু বাবা, কোথাও কোনো পানি নেই। 1 মাস হয়ে গেল বৃষ্টির কোনো দেখা নেই। পানির অভাবে কেউ ফসল ফলাতে পারছে না। আমাদের গ্রামের সব কৃষকদের অবস্থা খুব খারাপ। মেয়ে, অনেক তৃপ্তি পেলাম রে, ভগবান তোদের মঙ্গল করুক। আর হ্যাঁ, চিন্তা করিস না, আজকেই বৃষ্টি হবে। কিভাবে সাধু বাবা? 1 মাস হলো বৃষ্টির দেখা নেই। আমি সাধনা করে ভগবান শিবের কাছে বর পেয়েছিলাম, তার কাছে যা চাইবো তাই পাবো। একটু দাঁড়া, তোদের সবার দুঃখ দূর করে দেই। এরপর সাধু বাবা চোখ বন্ধ করে ভগবান শিবকে স্মরণ করে বৃষ্টি চায়। হে মহাদেব, এই গ্রামের বৃষ্টি দাও, সোনার বন্যা বয়ে দাও। সাথে সাথে বৃষ্টি চলে আসে। গ্রামের সবাই তো মহা খুশি। বৃষ্টির সাথে সাথে সোনার মোহরও পড়ে। কুমার ঘর থেকে বের হয়ে দেখে, কি গো গিন্নি, এ তো সোনার বন্যা হয়ে গেল। বৃষ্টির সাথে সোনার মোহর, কি কাণ্ড গো গিন্নি। সব সাধু বাবার দয়া হয়েছে গো। সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দয়ায় আমরা সবাই এ কষ্ট থেকে মুক্তি পেলাম। আশীর্বাদ করি তোদের সব সময় মঙ্গল হোক, তোরা অনেক ভালো মানুষ।